আমাদের চারপাশে কত কি ছড়িয়ে ছিটিয়ে আছে তাই না? এমন অনেক গাছপালা যা আমরা হয়তো সাধারণ আগাছা ভেবে এড়িয়ে যাই, কিন্তু তাদের মধ্যেই লুকিয়ে থাকে অসাধারণ ঔষধি ক্ষমতা। আজ আমরা ঠিক তেমনই একটি সহজলভ্য উদ্ভিদ বেতো শাক বা বাস্তুকের অবিশ্বাস্য গুণাবলী সম্পর্কে জানব। আর এই সব তথ্যই নেওয়া হয়েছে একটি বিখ্যাত আয়ুর্বেদিক গ্রন্থ থেকে। চলুন সরাসরি এই বিশ্লেষণে ঢুকে পড়া যাক। আমরা যেখান থেকে এই সব তথ্য পেয়েছি সেটা হলো এই অসাধারণ বইটা, আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্যের লেখা চিরঞ্জীব বনৌষধি। মানে এখানে যা কিছু বলা হচ্ছে তার প্রত্যেকটা কথার পেছনে রয়েছে বহু বছরের সঞ্চিত জ্ঞান আর গবেষণা। তো এই পুরো আলোচনাটা আমরা কিভাবে সাজিয়েছি চলুন একবার দেখে নিই। প্রথমে আমরা এই শাকটার সাথে একটু পরিচিত হব, তারপর দেখব প্রাচীন শাস্ত্রে এর কি পরিচয় দেওয়া আছে। এরপর আসবে নিরাময়ের ক্ষমতা, বিজ্ঞানের চোখের কি কি উপাদান আছে, আর সব শেষে আমাদের স্বাস্থ্য রক্ষায় এর ভূমিকাটা ঠিক কোথায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথম পর্ব, এই অবহেলিত বেতো শাক, মানে এমন একটা গাছ যা আমরা প্রায়ই দেখি কিন্তু সেভাবে পাত্তা দিই না। রাস্তার ধারে, জমির আলে কত জায়গায় গজিয়ে ওঠে, কিন্তু এই সাধারণ দেখতে গাছটার মধ্যেই যে কত গুণ লুকিয়ে আছে। এর আসল নাম, মানে প্রচলিত নাম হলো বাস্তুক বা বেতো শাক। আমাদের দেশে বেতো নামেই বেশি পরিচিত। মজাটা হলো এটা কিন্তু কোনো যত্ন ছাড়াই নিজেই বেড়ে ওঠে, অথচ আয়ুর্বেদ শাস্ত্রে এর স্থান কিন্তু অনেক উঁচুতে, মানে শতাব্দীর পর শতাব্দী ধরে এটাকে চিকিৎসার কাজে ব্যবহার করা হচ্ছে। বেশ, তাহলে এর পরের প্রশ্নটা আসে, এই গাছটাকে প্রাচীন শাস্ত্রে ঠিক কিভাবে চেনা হতো, বা আজকের দিনে বিজ্ঞানীরাই বাইকে কি নামে চেনেন? চলুন এর পরিচয়টা একটু গভীরে গিয়ে দেখি। বিজ্ঞানের ভাষায় এর যে প্রধান প্রজাতি সেটার নাম হলো চেনোপোডিয়াম আলবাম। তবে এর আরও কয়েকটা জাত আছে, যেমন ধরুন একটা একটু লালচে ধরনের হয়, আরেকটা আছে বেশ সুগন্ধি। এরা সবাই কিন্তু একই পরিবারের, মানে চেনোপোডিয়াসি গোত্রের সদস্য। এই শ্লোকটা দেখুন, কি অসাধারণ তাই না? হে হিরণ্যগর্ভ, তুমি স্রষ্টা, তুমি বাস্তুক। ভাবা যায় প্রাচীনকালে এই উদ্ভিদকে কতটা সম্মান নেওয়া হতো। একেবারে সৃষ্টির উৎসের সঙ্গে এর তুলনা করা হচ্ছে। এর থেকে বোঝা যায় এর গুরুত্বটা ঠিক কতটা গভীর ছিল। তো এতক্ষণ তো আমরা এর পরিচয় আর ইতিহাস নিয়ে কথা বললাম, এবার আসা যাক আসল জায়গায়, মানে যে কারণে এই শাকটা এত গুরুত্বপূর্ণ, এর আরোগ্য ক্ষমতা। চলুন এবার দেখে নিই কোন কোন রোগ সারাতে এই আশ্চর্য শাকটি ম্যাজিকের মতো কাজ করে। বইটাতে যা বলা হয়েছে তা শুনলে অবাক হতে হয়। বেতো শাক নাকি কমপক্ষে 8টা বড় বড় রোগের একাই 100, মানে একটা কার্যকর প্রতিকার। 8টা সংখ্যাটাই বুঝিয়ে দিচ্ছে এর ক্ষমতা কতটা। এখানে একটা ছোট্ট তালিকা দেওয়া আছে যাতে এক ঝলকে কয়েকটা ব্যবহার দেখে নেওয়া যায়। যেমন ধরুন বদহজম বা ইনডাইজেশনের সমস্যায় এর রস ছাগলের দুধের সাথে মিশিয়ে খাওয়ার কথা বলা হয়েছে। আবার প্লীহা যদি বেড়ে যায় তাহলে এর পাতার প্রলেপ লাগানোর নিদান আছে। এমনকি কিডনির পাথরের জন্য সামান্য চিনি দিয়ে এর রস, বা গেঁটে ভাতের ব্যথার জন্য ঘিয়ের সাথে এর রস। ভাবুন একবার। অর্শ বা পাইলসের মতো একটা কষ্টদায়ক রোগের জন্য কিন্তু একটা নির্দিষ্ট উপায় বলা আছে বইটাতে, খুব সহজ। প্রথমে পাতার রসটা একটু হালকা গরম করে নিতে হবে, তারপর তার সাথে মেশাতে হবে সামান্য খাঁটি ঘি আর একটু সৈন্ধব লবণ। এই মিশ্রণটা নিয়ম করে খেলেই নাকি দারুণ উপশম পাওয়া যায়। কিন্তু এখানেই শেষ নয়, বাতের ব্যথার জন্যেও নাকি পুরো গাছটার রসই খুব উপকারী। আর একটা খুব মজার জিনিস হলো এর রস মাথায় লাগালে উকুন মরে যায়। এর পেছনে কিন্তু একটা সলিড বৈজ্ঞানিক কারণও আছে, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এছাড়াও পোকার কামড় বা কিছু ত্বকের সমস্যাতেও এর ব্যবহার আছে। এই যে এতক্ষণ ধরে আমরা প্রাচীন জ্ঞানের কথা বললাম, আয়ুর্বেদের কথা বললাম, এখন প্রশ্ন হলো আধুনিক বিজ্ঞান কি বলছে? বিজ্ঞানের চোখে এই গাছটা কেমন? চলুন এই পর্বে ঐতিহ্য আর বিজ্ঞানের এই দারুণ মেলবন্ধনটা একটু খুঁজে দেখি। এর মধ্যে লুকিয়ে আছে এর আসল রহস্য। এই যে রাসায়নিক উপাদানগুলো দেখছেন, যেমন সাপোনিন, যেটা একটা প্রাকৃতিক ক্লিনজার, আছে প্রচুর ভিটামিন সি আর ক্যারোটিন, যা আমাদের শরীরের জন্য খুবই দরকারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যাসকারিডল, এই নামটা মনে রাখবেন, এটাই কিন্তু এর অনেক গুণের মূল কারণ। আর এই সংখ্যাটা 40 থেকে 45%। ভাবুন একবার,
মানে বেতর শাকের মধ্যে যে অ্যাসকারেদল নামের উপাদানটা আছে তার পরিমাণ প্রায় ৪৫%। একটা গাছের মধ্যে কোনো একটা উপাদানের এতটা ঘনত্ব, এটাই একে এত শক্তিশালী আর কার্যকর করে তুলেছে। এই স্লাইডটা আমার সবচেয়ে পছন্দের। এখানেই দেখুন হাজার হাজার বছরের পুরনো জ্ঞান আর আজকের দিনের বিজ্ঞান কিভাবে হাতে হাত মেলাচ্ছে। আয়ুর্বেদে একে বলা হয়েছে কৃমিনাশক, মানে যা কৃমি বা উকুন মারে। আর আজকে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা যাচ্ছে এর মধ্যে প্রায় ৪৫% অ্যাসকারিডল আছে, যেটা একটা বিশ্বজুড়ে পরিচিত কৃমিনাশক। কি অদ্ভুত মিল, তাই না? তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ তো আমরা রোগ সারানোর কথা বললাম, কিন্তু বেতর শাক কি শুধু অসুস্থ হলেই কাজে লাগে, নাকি সুস্থ থাকতেও এর কোনো ভূমিকা আছে? চলুন সেটাই দেখি। আসলে এটা শুধু রোগের ওষুধ নয়, এটা সুস্থ থাকারও একটা উপায়। এর মধ্যে যে ভিটামিন সি আছে সেটা আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর ক্যারোটিন থেকে আমাদের শরীর ভিটামিন এ তৈরি করে, যা আমাদের চোখ আর ত্বকের জন্য দারুণ উপকারী। তাই রোজকার খাবারের তালিকায় যদি এটাকে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিক থেকে লাভ। শেষ পর্যন্ত এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর কথা মনে করিয়ে দেয়। এই যে প্রাচীন বইগুলো, এগুলোকে শুধু পুরনো পুঁথি ভেবে সরিয়ে রাখার জিনিস নয়। এর মধ্যেই কিন্তু প্রকৃতি তার অনেক গোপন সমাধান লুকিয়ে রেখেছে, যা আমাদের জীবনকে আরও সুন্দর আর স্বাস্থ্যকর করে তুলতে পারে। তাহলে এই বিশ্লেষণটা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। এই যে এত পুরনো একটা জ্ঞান, তাকে আমরা আজকের এই আধুনিক জীবনে কিভাবে কাজে লাগাতে পারি? কিভাবে এর থেকে সবচেয়ে বেশি উপকার পেতে পারি? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।